আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন সালাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। একদিনের সফরে আজ ঢাকায় আসছেন চীনা প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল ওএ ফেংহি। সীমান্ত বন্ধ হওয়ায় দেশে ফিরতে না পেরে ভারতের পেট্রাপোল বন্দরে বাংলাদেশিদের ক্ষোভ। প্রবাসী কর্মীদের কর্মস্থলে পাঠাতে সরকারি চার্টার ফ্লাইটের দাবি ব্যবসায়ী ও বিশেষজ্ঞদের। আন্তর্জাতিক সহযোগিতা চায় মন্ত্রণালয়। এবং এখনো জ্ঞান ফেরেনি আরমানিটোলায় রাসায়নিকের আগুনে পোড়া আশিক ইশরাত নবদম্পতির। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। একদিনের সফরে আজ ঢাকায় আসছেন চীনা প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল ওএ ফেংহি। সফরকালে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। এছাড়া সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের সাথে বৈঠক করবেন জেনারেল ওএ ফেংহি। সংক্ষিপ্ত সফর শেষে বিকেলে শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাবেন তিনি। জানা গেছে, স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে ঢাকা সফরে আসছেন চীনা প্রতিরক্ষা মন্ত্রী। তার এই সফরে করোনার ভ্যাকসিন বিষয়ে কোনো বার্তা থাকতে পারে বলে মনে করা হচ্ছে। ২ সপ্তাহের জন্য ভারতের সাথে দেশের সব সীমান্ত বন্ধ হওয়ার প্রথম দিনে যশোরে বেনাপোল দিয়ে প্রবেশের জন্য ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল বন্দরে ভিড় করেন অসংখ্য বাংলাদেশি। তবে কাউকেই সোমবার বাংলাদেশে ঢুকতে দেওয়া হয়নি। সারাদিন অপেক্ষার পর বিকেল ৫টায় বর্ডার বন্ধ হয়ে গেলে ক্ষুব্ধ হয়ে ওঠেন বাংলাদেশি যাত্রীরা। তাদের অনেকেই মেডিকেল ভিসায় ভারতে অবস্থান করছিলেন। সরকারের হঠাৎ সিদ্ধান্তে দেশে ফিরতে তারা সীমান্তে ভিড় করেন। যাত্রীদের কেউ কেউ জানান, ফিরতে না পারলে ভারতে তাদের পক্ষে থাকা খাওয়ার সংকট হবে। ওদিক যোগাযোগ করেছি, তারা বলছে যে হ্যাঁ মিটিং চলছে, হয়তো কিছুক্ষণের মধ্যে আপনাদের হবে। এই ১ ঘন্টা ২ ঘন্টা ৩ ঘন্টা ৪ ঘন্টা করতে করতে সারাদিন চলে গেছে। এখন আমাদের দেওয়ালে পেট ঠেকে গেছে, আমাদের পেটে ভাত নাই। আমাদের তো হঠাৎ করে কালকে আমাদের বলছে, আমাদেরকে কোনো সময় দেওয়া হয়নি যে আপনারা ২৪ ঘন্টার ভিতরে আপনারা আসেন, আপনাদের করতেছি। এটা আমাদেরকে বলেন, যা টাকা পয়সা নিয়েছি সেগুলো আমাদের শেষ হয়ে গেছে, বিকাশেরও কোনো ব্যবস্থা নেই। আমাদের ছোট ছোট বাচ্চা রেখে আসছি, সংসার রেখে আসছি। ভিসার মেয়াদ ২ সপ্তাহ বা কম হলে ভারতে আটকে থাকা বাংলাদেশিরা বেনাপোল, আখাউড়া এবং বুড়িমারি স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করতে পারবেন। বুড়িমারি বন্দরে লালমনিরহাটের পাটগ্রামের উপজেলা নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের একথা জানান। তবে যাদের ভিসার মেয়াদ ২ সপ্তাহের বেশি আছে, দেশে ফিরতে হলে তাদের ভারতে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনের দিল্লি, কলকাতা অথবা আগরতলা অফিসে আবেদন করতে হবে। এরই মধ্যে দেশে প্রবেশকারীদের ১৪ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন নিশ্চিতে বুড়িমারি স্থলবন্দর এলাকায় ৩টি আবাসিক হোটেলে ১৫০ জনের কোয়ারেন্টাইনের ব্যবস্থা করেছে পাটগ্রাম উপজেলা প্রশাসন। ইন্ডিয়া থেকে আপনার যে ট্রাক ড্রাইভারগুলো আসে তাদেরকে আমরা এটা স্ক্রিনিং একটা প্রোগ্রাম, আমরা টেম্পারেচার দেখে ওনাদের চেক আপ করে যদি ভালো থাকে ফিটনেস হিসেবে আমরা একটা জ্বর না থাকে বা আপনাদের ফিটনেস ভালো থাকে তাহলে ট্রাক ড্রাইভার পরে ট্রাক নিয়ে বাংলাদেশে ঢোকে। যশোর জেনারেল হাসপাতালের কোয়ারেন্টাইন থেকে পালিয়ে যাওয়া ভারত ফেরত ১০ করোনা রোগীকে আটক করা হয়েছে। এরই মধ্যে একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে, বাকিদেরও হাসপাতালে নিয়ে আসা হবে বলে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডক্টর দিলীপ কুমার। এর আগে গত দুদিনে এসব রোগী হাসপাতাল থেকে পালিয়ে যান। তাদের মধ্যে ৭ জনই যশোরের বাসিন্দা। এছাড়া ২ জন খুলনা ও ১ জন ঝিনাইদহের। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় চলমান লকডাউন ৭ দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ৫ মে পর্যন্ত এই বিধিনিষেধ বহাল থাকবে। খোলা থাকবে দোকানপাট, ব্যক্তিগত গাড়ি চলাচল করবে। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার প্রথমে ৫ এপ্রিল গণপরিবহন ও অফিস আদালত চালু রেখে বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ জারি করে। পরে তা আরও ২ দিন বাড়ানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে
না আসায় 14 থেকে 21 এপ্রিল পর্যন্ত সর্বাত্মক লকডাউন দেয়া হয় দেশব্যাপী। এরপর 22 এপ্রিল থেকে 28 এপ্রিল পর্যন্ত বাড়ানো হয় লকডাউন। এতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় আরও 1 সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিল সরকার। দর্শক, রাজধানীর গাবতলীতে আছেন আমাদের সহকর্মী আপেল মাহমুদ। আমরা এখন কথা বলছি তার সাথে। আপেল, গাবতলীতে মানুষের উপস্থিতি কেমন দেখছেন? গাবতলীর বিশেষ করে যে প্রবেশ পথ, এখানে কর্মজীবী মানুষ বলেন কিংবা ঢাকার বাইরে থেকে আশপাশের জেলা থেকে কিন্তু এক ধরনের মানুষের ঢলে বলা চলে যে সরকার যে নতুন যে সিদ্ধান্ত নিয়েছে যে বিপণী বিতান বা শপিং সেন্টারগুলো খুলে দেওয়ার সিদ্ধান্তের পর থেকে কিন্তু ঢাকামুখী মানুষের সংখ্যা কিন্তু বেড়ে গেছে। এবং তারা যে শুধু যে গাবতলী প্রবেশ পথ এটা না, আশপাশে যে উত্তরা কিংবা যাত্রাবাড়ি অন্যান্য যেসব প্রবেশ মুখ আছে, রাজধানীর যে প্রবেশ মুখ আছে, এই প্রবেশ মুখগুলোতে কিন্তু বিভিন্ন যানবাহনে তারা ঢাকায় প্রবেশ করছেন। এবং এই ঢোকার পথে তারা কিন্তু যাত্রীবাহী বা দূরপাল্লার যে বাস এটি বন্ধ থাকায় তারা কিন্তু বিভিন্ন ধরনের পরিবহন, ছোট ছোট পরিবহন, সেটা মাইক্রোবাস কিংবা প্রাইভেট কার বলেন কিংবা সিএনজি, অটোরিকশা, কেউ বা আবার মোটর সাইকেলও কিন্তু মানুষ মোটরসাইকেলের মাধ্যমে মানুষ ঢাকা শহরে প্রবেশ করছেন। এবং এক্ষেত্রে সরকার থেকে যে নির্দেশনা দেয়া আছে যে মুভমেন্ট পাস ব্যবহার করে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় প্রয়োজনে যেতে পারবেন, এই নিয়মগুলো কিন্তু ওইভাবে মানা হচ্ছে না। এক ধরনের মানুষের মধ্যে অসচেতনতা বলা চলে। তারা কোনো ধরনের সরকারি নিয়মের তোয়াক্কা না করে কিন্তু করোনা সংক্রমণের একটা মহামারী চলছে, এর মধ্যে কিন্তু তারা কোনো ধরনের নিয়মের তোয়াক্কা না করেই তারা ঢাকা শহরে প্রবেশ করছেন। এমনকি ঢাকা শহর থেকে অনেকে বাইরে যাচ্ছেন। তবে এক্ষেত্রে যারা নিয়মের তোয়াক্কা করছে না, সেক্ষেত্রে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী অনেকটা কঠোর অবস্থানে আছে। তারা মুভমেন্ট পাস চেক করার পাশাপাশি বৈধ কাগজপত্র আছে কিনা যানবাহনগুলোতে সেই দিকগুলো দেখছেন। আবার মোটরসাইকেলগুলোতে যেখানে একজন যাত্রীর একজনের বেশি পরিবহন করার নিষেধাজ্ঞা আছে, সেক্ষেত্রে যারা হয়তো যাত্রী পরিবহন করছেন সেক্ষেত্রেও কিন্তু ট্রাফিক পুলিশ যারা আছে তারা কিন্তু চেক করছেন এবং যারা নিয়ম ভঙ্গ করছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করছেন। এই ছিল এখানকার সর্বশেষ। আপেল, আপনাকে ধন্যবাদ। করোনা সংক্রমণ রোধে গত বছরের মতো এবারও ঈদের নামাজ পড়তে হবে মসজিদে। ঈদগাহ বা খোলা জায়গায় পড়া যাবে না। ধর্ম মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। এর আগে করোনার ঊর্ধ্বগতির কারণে মসজিদে ওয়াক্তের নামাজে সর্বোচ্চ 20 জন মুসল্লি জামাতে অংশ নিতে পারবেন বলে নির্দেশনা দেয় সরকার। করোনা পরিস্থিতিতে গত 14 এপ্রিল থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত মসজিদে নামাজ আদায়ে এই নির্দেশনা বলবৎ থাকবে। দর্শক, রাজধানীর নিউ মার্কেটে আছেন আমাদের সহকর্মী রাবেয়া আক্তার সুবর্ণা। আমরা এখন সরাসরি কথা বলছি তার সাথে। সুবর্ণা, মার্কেট এবং দোকানপাটে স্বাস্থ্যবিধি কতটা মানা হচ্ছে? ধন্যবাদ শারমিন আপনাকে। আমি আসলে এখন আছি গাউসিয়াতে। এখানে এসে যেটা দেখা গেছে, আমাদের যারা খুদে ব্যবসায়ী আছেন এবং দোকান মালিক যারা আছেন, সকালবেলা বলে সবাই ব্যস্ত আসলে দোকানপাট খোলার জন্য। এবং যারা ক্রেতা সমাগমের যে একটা কথা থাকার কথা, এটা সকালবেলা বলে সেই ক্রেতাদের সংখ্যা আসলে অনেকটাই কম। আপনি দেখতে পাবেন ব্যবসায়ীরা মানুষের ক্রেতার অপেক্ষায় দোকানের সব কিছু পণ্য নিয়ে আসলে ওনারা খুলছে ক্রেতাদের অপেক্ষায়। কিন্তু দোকানিরা যারা আমাকে দেখেই বললেন যে আমরা এতদিন লকডাউনের পরে মার্কেট খুলে দেওয়া হয়েছে, কিন্তু আসলে গণপরিবহন না থাকায় মানুষের সমাগমটা একদমই কম, কেনাকাটা তাদের হচ্ছে না, তারা সেই রকম ব্যবসা করতে পারছে না। তাদের এতদিনে অনেক টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু তেমন কোনো ইনকাম নেই। অন্যদিকে যেটা আমি দেখতে পাচ্ছি, যারা মার্কেটে আসছেন এবং ব্যবসায়ীরা অনেকটাই স্বাস্থ্যবিধি আসলে মানার চেষ্টা করছে না।
তাদের সাথে কথা বলার পরে তারা একটাই জানাচ্ছে যে আসলে হচ্ছে আমাদের করোনাই হচ্ছে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, ব্যবসা নাই, সেই ক্ষেত্রে স্বাস্থ্যবিধির আসলে এটা প্রশ্নই আসে না। আর অনেক যারা ক্রেতা আসছেন তাদের সাথে আমি কথা বলেছি, 2-1 কেনাকাটা করছেন, তারা বলছে আসলে খুব প্রয়োজনীয় মার্কেটে এসেছি, যেটা সংসারের খুব প্রয়োজনীয় জিনিস সেটা কিনতে এসেছি। তবে আরেকটা জিনিস আপনাকে যেটা বলি, একই তো হচ্ছে রোজা আর লকডাউনের 3য় দিন, সেই ক্ষেত্রে সকালবেলা হওয়াতে এখনো মানুষের চাপটা আসলে অনেকই কম, এবং সবাই ব্যবসায়ীরা বলছেন যারা আসলে মার্কেট করতে আসেন হয়তো বিকেলে আর না হলে রাত্রে সন্ধ্যার ইফতারির পরে। তবে এখানের এই পাশটা এখনো হচ্ছে যেটা মানুষ যারা আছেন স্বাস্থ্যবিধি বলতে আসলে তারা এটা মানতে চাচ্ছেন না। তারা বলছেন যে আমাদের আসলে এতদিনে লস হয়ে যাওয়ার পরে আমরা ব্যবসা বাণিজ্য করে খাচ্ছি, সেই ক্ষেত্রে তারা আহ্বান জানাচ্ছে যে গণপরিবহন যেন খুলে দেয়। ওকে, আর যেটা হচ্ছে যে এখনো এখানকার পরিস্থিতি এই অবস্থায় আছে, এরপরে আপনাকে আমি জানাবো। এই ছিল আমার কাছে। ধন্যবাদ সুবর্ণা, আপনাকে ধন্যবাদ। সংক্রমণের হার কিছুটা কমলেও দেশে করোনা ভাইরাসের মৃত্যুর ঊর্ধ্বগতি এখনও অব্যাহত রয়েছে। সবশেষ 24 ঘন্টায় প্রাণঘাতী এই ভাইরাসে 97 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 11,150। মৃতদের মধ্যে 61 জন পুরুষ ও 36 জন মহিলা। সবশেষ 24 ঘন্টায় 25,786টি নমুনা পরীক্ষায় 3,306 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা 7,48,628 জন। শনাক্তের হার 12.82%। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এছাড়া নতুন করে সুস্থ হয়েছেন 4,241 জন। করোনায় দেশে এসে আটকে পড়া 40,000-এরও বেশি প্রবাসী কর্মীর জন্য সরকারি উদ্যোগে চার্টার ফ্লাইটের দাবি করছেন এই খাতের ব্যবসায়ী ও বিশেষজ্ঞরা। তা না হলে অর্থ সংকট ও মাত্রা অতিরিক্ত বিমান ভাড়ায় কর্মস্থলে ফিরতে না পেরে চাকরি হারাতে পারেন তারা। পরিস্থিতি মোকাবেলায় ILO, IOM সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতা চেয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। আরও জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। সর্বোচ্চ সতর্কতা, পরিপূর্ণ স্বাস্থ্যবিধি আর নাগরিকদের ভ্যাকসিন নিশ্চিত করে বিশ্বের অনেক দেশই ফিরেছে নিউ নরমাল এই জীবনযাত্রায়। চালু হচ্ছে উন্নয়ন কর্মকাণ্ড, তাই কর্মীদের চাহিদা বাড়ছে ওইসব দেশে। এদিকে করোনায় দেশে এসে প্রবাসী কর্মীদের বেশিরভাগই এখনও আটকা আর্থিক সংকটে। যেখানে বাংলাদেশ থেকে এখন 80,000 থেকে 1 লাখ টাকা মধ্যপ্রাচ্যে যেতে হচ্ছে, সেখানে কিন্তু কলকাতা থেকে যে কেউ যেতে পারছে 13,000 টাকায়, মুম্বাই থেকে যেতে পারছে 17,000 টাকায়। দুবাই এবং সৌদি আরবের প্রায় 60 থেকে 70,000 ভিসা প্রক্রিয়াধীন আছে। তার মধ্যে 28,000 ভিসার অলরেডি স্মার্ট কার্ড করা আছে, যাদের ফ্লাইটের জন্য বুকিং করা ছিল 28 এপ্রিল পর্যন্ত। তাহলে দেখা যাচ্ছে যে আমরা এই লোকগুলো সব নিয়ে আমরা আটকে গেছি। করোনায় চরম অর্থনৈতিক মন্দার মধ্যেও দেশে সর্বকালের সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। তাদের এই সংকট মেটাতে তাই সরকারকেই উদ্যোগী হতে বলছেন বিশ্লেষকরা। ম্যানপাওয়ার থেকে আমাদের প্রায় 20 থেকে 30 বিলিয়ন আমাদের নেট আপনার ইনকাম আমাদের রেমিটেন্সে আসে। তাই আমি মনে করি সরকারকে অবশ্যই তাদের এয়ারফেয়ার, যেটা এখন অনেক বেশি মনে হচ্ছে, সেটাকে সাবসিডাইজ করা উচিত। এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমাদেরকে জরুরি ভিত্তিতে সরকারের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করে চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে প্রয়োজনে সরকারের যে প্রণোদনা রয়েছে, যে প্রণোদনার একটা অংশ এখানে ব্যয় করে এই চার্টার্ড ফ্লাইট করে যে যত দ্রুত সম্ভব আমাদের কর্মীদেরকে সেসব দেশে নামিয়ে দিয়ে আসা সম্ভব হবে, তত বেশি কিন্তু আমাদের এই যে অভিবাসনের যে আয়টা ধরে রাখা ততটা সম্ভব হবে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এ নিয়ে অতি জরুরি চিঠি দিয়েছে পররাষ্ট্র ও বিমান মন্ত্রণালয়কে, কিন্তু সেই অনুযায়ী কোনো পরিকল্পনা বা পদক্ষেপ এখনও নেওয়া হয়নি। চার্টারের প্রশ্ন যদি আসে, সিভিল এভিয়েশন অথরিটি এবং বিমান সবার সাথে কিন্তু আমাকে যোগাযোগ করেই এই সিদ্ধান্তটা নিতে হবে। 2 সপ্তাহের মধ্যে এই সংকট না মিটলে 25,000-এরও বেশি কর্মীর ভিসার মেয়াদ ফুরিয়ে চাকরি হারাতে পারেন বলেও আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। কেরামতুল্লাহ বিপ্লব, ATN বাংলা, ঢাকা। করোনা মহামারীর সংকট থেকে দ্রুত মানুষকে বাঁচাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন এসক্যাপের ৭৭তম অধিবেশনেই তিনি এই আহ্বান জানান। শক্তিশালী ও সার্বজনীন জনস্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে এই অঞ্চলের জন্য কৌশল গ্রহণেরও তাগিদ দেন প্রধানমন্ত্রী। The developed world, development partners and IFIS should come forward in attaining quick recovery from the COVID pandemic.
The Asia Pacific region should take efficient policies and strategies for a strengthened and universal public health system. অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হকের ৫৯তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৬২ সালের এই দিনে তিনি ঢাকায় মারা যান। বিংশ শতাব্দীর প্রথম দিকে বাঙালি রাজনীতিবিদ হিসেবে সবার কাছে তিনি বাংলার বাঘ নামে পরিচিত ছিলেন। অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী ছাড়াও কলকাতার মেয়র, সাবেক পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী, গভর্নর এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি। দিনটি পালনে মরহুমের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও আলোচনা সভা সহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। ১৮৭৩ সালের ২৬ অক্টোবর বরিশালে জন্মগ্রহণ করেন শেরে বাংলা একে ফজলুল হক। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জ্যাকসন হাইটসের একটি মিলনায়তনে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় বেগম জিয়া নিঃশর্ত মুক্তির দাবি জানান বিএনপি নেতাকর্মীরা। বিএনপি নেতা এম এ সালাম, গিয়াসউদ্দিন এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। ইভ্যালি ইফতার সংবাদ। সারাদিনের রোজা শেষে ইফতারের অপেক্ষায় থাকে রোজাদাররা। এর আয়োজন চলে দুপুর থেকে। একে ঘিরে ইফতারির পণ্যের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। নতুন পদ আর পণ্যে কেউ কেউ সাজান দোকান। একটু ভালো গেস্ট পাচ্ছি আমরা, আমাদের একটু রেসপন্স ভালো পাচ্ছি আমরা। যেহেতু শীতল হয়েছে, আগামীতে হবে ইনশাআল্লাহ মনে হচ্ছে। আমাদের যতটা সম্ভব কমানোই উচিত, বাট ওই যে ফ্যামিলির ডিমান্ডের কারণে দেখা যায় যে আসা হয়। অন্তত জিলাপি কিনছি, হ্যাঁ জিলাপিটা ভালো হবে। এবারে আন্তর্জাতিক সংবাদ। করোনার ৬ কোটি ডোজ অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা অন্যান্য দেশের সাথে ভাগাভাগি করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস জানায়, বিষয়টি পরীক্ষা নিরীক্ষার পর আগামী কয়েক মাসের মধ্যে এগুলো রপ্তানি করা হবে। টিকার জন্য বিশ্বে বিভিন্ন দেশে যখন হাহাকার চলছে, তখন যুক্তরাষ্ট্র টিকা মজুত করে রাখায় সমালোচনার মুখে জো বাইডেন প্রশাসন এই ঘোষণা দিল। এবারে জানাবো ইফতারের সময়সূচি। ঢাকায় আজ ইফতার সন্ধ্যা ৬টা ২৯, রাজশাহীতে ৬টা ৩৭, চট্টগ্রামে ৬টা ২২, সিলেটে ৬টা ২৫, খুলনায় ৬টা ৩২, বরিশালে ৬টা ২৮, রংপুরে ৬টা ৩৭ এবং ময়মনসিংহে ইফতার সন্ধ্যা ৬টা ৩১। পার্টিএক্স খেলার খবর। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। নতুন ২ ক্রিকেটারকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। পেসার লাহিরু কুমারার ইনজুরিতে আরেক পেসার চামিকা করুণারত্নে এবং বাঁহাতি রিস্ট স্পিনার লাক্সান সান্দাকানকে শেষ টেস্টের দলে নিয়েছে স্বাগতিকরা। জাতীয় দলের হয়ে সবশেষ ২০১৮ সালে টেস্ট খেলেছিলেন স্পিনার সান্দাকান, আর ২০১৯ সালের পর টেস্ট দলে ফিরলেন করুণারত্নে। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে প্রথম টেস্টের চতুর্থ দিনই ছিটকে পড়েন কুমারা। আগামী ২৯ এপ্রিল শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে প্রথম লেগে রাতে চেলসি বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। ইউরোপ সেরা টুর্নামেন্টের সবচেয়ে সফল ১৩ বারের চ্যাম্পিয়ন রিয়াল। অপরদিকে একবার শিরোপাজয়ী চেলসি ২০১৪ সালের পর এই প্রথম সেমিতে উঠেছে। কোয়ার্টার ফাইনালে ২ লেগ মিলে রিয়াল ৩-১ লিভারপুলকে হারিয়ে শেষ ৪-এ ওঠে, আর চেলসি দ্বিতীয় লেগে হেরেও ২ লেগ মিলে ২-১ এগিয়ে থেকে সেমিতে জায়গা করে নেয়। পরিসংখ্যান এগিয়ে রাখছে ব্লুদের। এর আগে দু দল ৩ বার মুখোমুখি হয়েছে ইউরোপীয় প্রতিযোগিতায়। কোনোবারই জিততে পারেনি রিয়াল, দুটিতে জিতেছে চেলসি, একটিতে ম্যাচ ড্র হয়। এছাড়া কোচদের পরিসংখ্যানও স্বস্তি দেবে চেলসিকে। এর আগে বরুসিয়া ডর্টমুন্ড আর পিএসজির কোচ হিসেবে টুখেল আর রিয়ালের কোচ হয়ে জিদান ৪ বার মুখোমুখি হন। এতে বর্তমান চেলসি কোচকে একবারও হারাতে পারেননি জিদান। রিয়ালের মাঠে রাত ১টায় মুখোমুখি হবে দুদল। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার।
একদিনের সফরে আজ ঢাকায় আসছেন চীনা প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল ওএ ফেংহি। সীমান্ত বন্ধ হওয়ায় দেশে ফিরতে না পেরে ভারতের পেট্রাপোল বন্দরে বাংলাদেশিদের ক্ষোভ। প্রবাসী কর্মীদের কর্মস্থলে পাঠাতে সরকারি চার্টার ফ্লাইটের দাবি ব্যবসায়ী ও বিশেষজ্ঞদের আন্তর্জাতিক সহযোগিতা চায় মন্ত্রণালয়। এবং এখনো জ্ঞান ফেরেনি আর্মানিটোলায় রাসায়নিকের আগুনে পোড়া আশিক ইশরাত নবদম্পতির। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।